রংপুরে দুইজনকে গণপিটুনি দিয়ে হত্যা। দেশের বিভিন্ন স্থানে এমন প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারছে সরকার? শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে কেন শেখ মুজিবের প্রতি নেতিবাচক মনোভাবের তীব্র বহিঃপ্রকাশ? কিভাবে পাল্টে গেল 15ই আগস্ট পালনের কার্যক্রম? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বাংলাদেশের রংপুরে দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার জেলার তারাগঞ্জ উপজেলায় রিকশা ভ্যান চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এর মধ্যে রূপলাল দাস পেশায় মুচি এবং প্রদীপ দাস পেশায় ভ্যান চালক। তারা পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। রূপলাল দাসের কন্যা নূপুর রবি দাস বিবিসি বাংলাকে বলেছেন, হত্যাকাণ্ডের পর ভ্যান চুরি ও মাদক সহ নানা বিষয় বলা হলেও তারা মনে করছেন এটি পরিকল্পিত ছিল এবং অন্য কোনো কারণে ঘটনাটি হয়ে থাকতে পারে। কিন্তু ভ্যান চুরির প্রসঙ্গ কিভাবে এলো এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন যে কিছুদিন ধরেই ভ্যান চুরির ইস্যুটি এলাকায় আলোচিত ছিল। এর কারণ হলো জুলাইয়ের শেষ দিকে সেখানে একটি শিশু হত্যা ও ভ্যান চুরির একটি ঘটনা ঘটে। এ নিয়ে লোকজনের মধ্যে ক্ষোভ ছিল। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, জমায়েত হওয়া ব্যক্তিরা রূপলাল দাস ও প্রদীপ দাসকে ভ্যান চোর হিসেবে আখ্যায়িত করতে থাকে। রূপলাল দাস এ সময় তাদের বিষয়ে জানার জন্য বারবার ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারকে ফোন দিতে বলেন, কিন্তু জমায়েত হওয়া ব্যক্তিরা তাতে কান দেননি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটকের কথা জানিয়েছে সেখানকার পুলিশ। এই ঘটনার কয়েকদিন আগেই গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনা আলোড়ন ফেলে সারা দেশে। এর আগে একই দৃশ্য দেখা গেছে মিটফোর্ডের সামনেও। তবে অগাস্ট মাসে 2 দিনে এমন অন্তত 5টি মৃত্যুর ঘটনা এবং এই গত কয়েকদিনে 7টি মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি হয়। তানহা তাসনিমের প্রতিবেদন। আমি ফাঁসি চাই রে বাবা, আমার যে মুখ ভাঙ্গিয়া দিয়েছে গো। ইনি গাজীপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা সাংবাদিক তুহিনের মা। বলছিলেন তুহিনের মৃত্যুর আগে কি আলাপ হয়েছিল তাদের। বুধবার দিন সকালে ফোন দিছে, আগের দিন টাকা দিছে 1000। আম্মা তোমরা বাজার করছো? আর আইয়া পড়ল গাজীপুর। 1 মাসেরও কম সময় আগে দিন দুপুরে পুরান ঢাকায় ঘটেছিল এমনই আরেকটি ঘটনা, জানিয়ে সে সময় ব্যাপক তোলপাড় হয়। তবে গণমাধ্যমের প্রকাশিত খবর বলছে, মে থেকে জুন এই 3 মাসে ব্যক্তিগত, ব্যবসায়িক বা রাজনৈতিক বিরোধের জেরে দেশের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে, কুপিয়ে কিংবা গুলি করে অন্তত 23টি প্রকাশ্য হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে অগাস্টের 2 দিনে প্রকাশ্যে 5টি হত্যার ঘটনা সামনে আসায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে আলোচনা হচ্ছে। একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে, তেমন কেমন কোনো বিচার টাচার কিছুই হচ্ছে না। একটু তো আমরা আছি আতঙ্কে যে কখন কি হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তারা তো সবসময় আতঙ্কে থাকে। সরকার তো এগুলো কন্ট্রোল করতে পারছে না। গরিব গুনা মানুষের চলাফেরা করে কোনো নিরাপত্তা নেই, অনেক আতঙ্ক ফিল হয়। ঠিক আছে, আমরা অ্যাভেলেবেলই দেখতেছি এই ধরনের হামলা হইতেছে। নির্বাচিত সরকার ছাড়া কিছুতে ভালো হবে না। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে এই বছরের প্রথম 6 মাসে দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতায় নিহত হয়েছেন 89 জন, যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজধানী ঢাকায়। একই সময়ে 270টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন 65 জন। উল্লেখযোগ্য পরিমাণে ঘটেছে নারী, শিশু ও সাংবাদিক নির্যাতনের ঘটনা, যা সব মিলিয়ে সহস্রাধিক। কিন্তু পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কি করছে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলমান। এছাড়া সারা দেশে বিশেষ করে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে। অপরাধীর গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টার কথা বলা হলেও পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। ব্যবহারকারীদের কেউ লিখছেন নিরাপত্তার অভাববোধের কথা, কেউ বলছেন বিচারহীনতার সংস্কৃতি নিয়ে, কেউ আবার দুষছেন প্রশাসনকে, আঙুল তুলছেন সরকারের ব্যর্থতার দিকে। যদিও মিটফোর্ড হত্যাকাণ্ডের পর পরিসংখ্যানের বরাত দিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে অপরাধ প্রবণতা স্থিতিশীল রয়েছে বলে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরকম ঘটনার দায় তো সরকার যারা পরিচালনা করেন তারা তো এড়াতে পারেন না। তারা যে আরও দুঃখজনক হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যেভাবে ঘটনাগুলির বিশ্লেষণ ব্যাখ্যা দিত, অনেক ক্ষেত্রেই আমি দেখছি একই সুরে একই ধরনের বিশ্লেষণ ব্যাখ্যা
দেওয়ার চেষ্টা হয়, এই জায়গা থেকে সরকারকে সরে আসতে হবে এবং সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতার প্রশ্রয় না দেওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন এমন উদ্বেগ, তখন আবার আলোচনায় আছে নির্বাচন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ঘনিয়ে এলে উত্তপ্ত হয় রাজনীতির মাঠ, বেড়ে যায় সহিংসতা। ফলে দলীয় ও রাজনৈতিক কোন্দলে পরিস্থিতি আরও খারাপ হবার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইলেকশনের আগে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, আবার ইলেকশনের পরেও অনেক ঘটনা ঘটতে পারে। আর ইলেকশন দিন তো আছেই একটা জিনিস, তো তার আগে আমাদের কিশোর গ্যাং আছে, এই যে এই ধরনের লোকগুলো আছে, আরও ধরেন রাজনীতিবিদদের ধরেন আওয়ামী লীগের যারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে তারাও তো একটা পার্ট নেবে। তো সব কিছু মিলে তো একটা আশঙ্কা রয়ে গেছে। নির্বাচনের কথা মাথায় রেখে অপরাধ প্রবণতার বিষয়ে দ্রুততম সময়ে সরকারকে স্পষ্ট ও শক্ত অবস্থানের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তা না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি সামাল দেয়া বেশ কঠিন হবে, রয়েছে সেই শঙ্কা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। তার কাছে যাওয়া যাক। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একজন পর্যবেক্ষক হিসেবে আপনি কিভাবে বর্ণনা করবেন, এবং একজন নাগরিক হিসেবেও বা পরিস্থিতি কতটা স্বস্তিদায়ক? ধন্যবাদ আপনাকে। এই কথা তো আমার মনে হয় না যে আবারও নতুন করে বলার কিছু দরকার আছে। যে অবস্থা সেটা অবশ্যই স্বস্তিদায়ক নয়, এবং আমরা যে জিনিসটা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সরকার তার যে নিয়ন্ত্রণ সেটি বজায় রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিই যে সিচুয়েশন কতটা খারাপ। আজকে আপনি জানেন যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট একটি জরিপ প্রকাশ করেছে। সেইখানে যখন মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন জিনিসটা নিয়ে তাদের সমস্যা বেশি, শতকরা 80 জন লোক তাদের আশঙ্কা করেছেন মব সহিংসতা নিয়ে। এবং এই ক্ষেত্রে নারী পুরুষ এটার মধ্যে খুব বেশি কোনো পার্থক্য নেই, 80%, 79% এরকম। তার মানে একটা জনগোষ্ঠীর 80% মানুষ বলছেন যে এইটা একটা বড় ধরনের কনসার্ন চলে আসছে। এবং এই যে ব্যাপারটা যে আমরা ওই জরিপটার কথা যদি জাস্ট একটু বলি, যে সেখানে হচ্ছে গিয়ে আমরা অক্টোবরে দেখেছি যে 7% মানুষ দাবি করছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একটা বড় সমস্যা, সেটা এখন 14%-এ দাঁড়িয়েছে, ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা এবং এক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা সেটা তো অনস্বীকার্য, সেটা অস্বীকার করার তো কোনো ধরনের কোনো উপায় নেই। কিন্তু রংপুর, গাজীপুর বা মিটফোর্ড এলাকার ঘটনা এক এক জায়গায় তো এক এক ধরনের ঘটনা, নৃশংসতার মাত্রা তো কম নয় কোথাও, এবং আরো অনেকগুলো ঘটনা। আপনি মবের কথা বলছিলেন, সংঘবদ্ধ বিশৃঙ্খলা মবটা নর্মালাইজড হয়ে গেল কিভাবে বাংলাদেশে? সেই সব মানুষ এখানে কয়েকটা ব্যাপার আছে। যে একটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনি যখন একটা রাষ্ট্র থাকে, একটা সরকার যখন থাকে, সরকারকে কিছু দায়িত্ব নিতে হয়। যে সিকিউরিটি হচ্ছে একটা বেসিক রেসপন্সিবিলিটি। রাষ্ট্র যখন দেখে যে কোনো লোকজন বা কোনো একটা গ্রুপ আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, অন্যের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সরকারকে সেই ক্ষেত্রে একটা শক্ত অবস্থান নিতে হয়। আপনি শুরু থেকেই দেখেন এই সরকার মবের ক্ষেত্রে কোনো শক্ত অবস্থান নিতে পারেননি, তারা বারবার পিছু হটেছেন। একটা পর্যায়ে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছিল যে আপনি যদি একটা মব সৃষ্টি করে যেতে পারেন তাহলে হচ্ছে কি সরকার হয়তো আপনার কথা শুনবেন। একদম ইন্টারমিডিয়েট পরীক্ষার দাবি থেকে একটা মবকে আপনার একটু মবের কথা শোনার যে টেন্ডেন্সি সরকারের, তাহলে আপনি দেখেন, আপনি যদি মবকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া বলছেন, এক অর্থে জিনিসটা তো তাই দাঁড়াচ্ছে। আপনি যখন হচ্ছে গিয়ে এরকম একটা আওয়াজ দিচ্ছেন বা আপনি যখন এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছেন যে মব তৈরি করলে আমি তোমার কথা শুনবো, এবং শুধু তাই না, যে মবকে যখন হচ্ছে গিয়ে সরকার থেকে প্রেশার গ্রুপের মতো সমতুল্য একটা বক্তব্য দেওয়া হচ্ছে, তাহলে আপনি বেসিক্যালি যারা এই ধরনের মব তৈরি করতে চায় তাকে আপনি কি মেসেজ দিচ্ছেন? এইটা সত্যি কথা যে মব যারা তৈরি করছেন তাদের একটা অংশের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, একটা অংশের মধ্যে ইস্যু আছে, কিন্তু আপনাকে তো রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা, এটা তো সরকারের মূল দায়িত্ব। সরকার যদি সেটা পালন করতে না পারে তাহলে সরকার আসলে তার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করার ম্যান্ডেটটাও তো সরকার আস্তে আস্তে লুজ করে ফেলবে, এবং সেটি তো এই সরকারের ক্ষেত্রে সেটা ঘটছে বারবার। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি সরকারের জায়গায় থেকে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে বলছিলেন, সরকারের নীতিগত একটা অবস্থান বা ভাষ্য হয়তো আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কিছু তৎপরতা চালাচ্ছে, সেনাবাহিনী রয়েছে মাঠে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। তাদের তৎপরতাকে কিভাবে দেখেন? কার্যকর ফল পাওয়া যাচ্ছে কিনা, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। এখানে তো কার্যকর ফল আমরা দেখছি না। এখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা মনে হচ্ছে যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো
ফলাফল আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই জায়গাটায় দেখছি না। দেখুন, পুলিশের ব্যাপারটা যদি বলি, এইটা অ্যাবসলিউটলি সরকার এই ক্ষেত্রে এই বক্তব্যটা দিতে পারে যে আমরা 5ই আগস্টের পরে যে পুলিশ বাহিনী পেয়েছি সেটা ডিমোরালাইজ, সেটার কোনো কিছুই ছিল না, সেটাকে করতে আমাদের সময় লাগছে, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমাকে বলেন যে গত এই যে 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হওয়ার ফলে এই যে পুলিশের মোরাল ফিরিয়ে নিয়ে আসা, তার ক্যাপাসিটি বাড়ানো বা তাকে হচ্ছে গিয়ে জনগণের সাথে ইসে করা, এই ক্ষেত্রে আপনি কি কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পেয়েছেন? তাহলে আইনশৃঙ্খলা বাহিনী, আমরা অ্যাকনলেজ করছি যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীতে যে সংস্কারটা প্রয়োজন, যে চেঞ্জটা প্রয়োজন, সেটাকে আপনি করতে পেরেছেন কিনা। এবং আরেকটা জিনিস দেখুন, যে সরকারের একটা টেন্ডেন্সি, ইনকম্পিটেন্সি যেখানে হচ্ছে সেটাকে পানিশ করার কোনো ধরনের ইন্ডিকেশন আমরা দেখছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কেউ সাদা চোখে বলবেন যে তার যে ভূমিকা এবং তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, আজকে স্বরাষ্ট্র সেটি বক্তব্য রয়েছে সোমবার, তিনি গণমাধ্যম কর্মীদের তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে আগের জুলাই যে পরিস্থিতি ছিল তার চেয়ে কি এখন পরিস্থিতি ভালো হয়নি? তখন থানায় পুলিশ ছিল না, কেউ যেতে ভরসা পাচ্ছিল না। আপনিও বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। 53 বছরে এমন কোনো রিপোর্ট দেখেছেন কিনা সাংবাদিকদের তিনি প্রশ্ন করেছেন। এই যে ব্যাপারটা, যে তার যে রেসপন্সিবিলিটিটা, সেই রেসপন্সিবিলিটিটা উনি অ্যাকনলেজ করছেন না। আপনি শুরুতে ওই যেটা বললেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে একটা পরিসংখ্যান একবার চালু করা ছিল, একটা শেয়ার করা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনার মনে আছে কিনা সেই পরিসংখ্যানটা কিন্তু 6 মাসের। ওনারা কম্পেয়ার করছেন 6 মাসের সাথে বিগত 1 বছরের। এখন আমি যদি পুরো 1 বছর নেই, তাহলে ওনাদের নিজেদেরই পরিসংখ্যান অনুযায়ী ওনাদের পারফরমেন্স আসলে কি দাঁড়ায়। এবং দেখুন, ওই যেটা বলছিলাম, যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, তিনি আসলে তো হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে আমাদেরকে এক ধরনের কমিক রিলিফ দেওয়া ছাড়া আর কিছু করতে পারছেন না। কিন্তু সরকার কি তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিয়েছেন? ইনকম্পিটেন্সিকে শায়েস্তা করার কোনো ধরনের পদক্ষেপ তো সরকার নেয়নি। সরকার কি করতে পারতো অধ্যাপক শাহান? এবং সমাজ ও মানুষের অবক্ষয়ের কথাও কেউ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। যদিও এখানে সামাজিক এবং রাজনৈতিক দায় দেখেন না? সামাজিক এবং রাজনৈতিক দায় অবশ্যই আছে, কিন্তু আপনি যখন আমি বলছি যে প্রধানতম দায়ের যে জায়গাটা, দেখুন আমরা তো জানি যে এখানে রাজনৈতিক দলগুলো যেটা আছে, বড় একটা রাজনৈতিক দল, তার ব্যর্থতার কথা আমরা জেনেছি, ইন্টারনাল কনফ্লিক্টের কথা আমরা জেনেছি। টিআইবি রিপোর্ট যদি দেখেন, তাহলে ইন্টারনাল কনফ্লিক্টে কতজন, এই দায় তো অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। সামাজিক যে একটা উগ্র ডানপন্থী ফোর্সের উদ্ভব ঘটেছে, সেটার দায় তো সামাজিক হিসেবে নিতে হবে। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই তো আপনি সরকার তৈরি করেছেন। যখন আপনি দেখছেন যে একটা রাজনৈতিক দল এই ধরনের কাজকর্ম করছে, আপনি আমাকে বলুন যে এই পরিস্থিতিতে সরকার তাদের এগেনস্টে এক্স্যাক্টলি কি ব্যবস্থা নিয়েছেন? তারা অন্যায় করছেন, অ্যাবসলিউটলি রাইট, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া দরকার। সরকারের ভূমিকাটা এখানে কোথায়? আমরা এই যে আপনি দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে, আমি যেটাকে বলছিলাম যে মবকে আপনি যখন নর্মালাইজ করেন, তো অনেক সময় এই যে আপনি মব দিয়ে যাদেরকে ধরছেন, তারা খুব ইজিলি দেখা যাচ্ছে হচ্ছে জামিন নিয়ে বের হয়ে আসছেন। নারী নির্যাতনের বা নারী উৎপীড়নের জায়গায় আমরা এটা দেখেছি। তো তাহলে সরকারের এখানে ভূমিকাটা কি? সরকারের ভূমিকা আপনি আবারও প্রশ্নের মুখে আনছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত নির্বাচন করার মতো ভালো আছে এবং 80,000 সেনা সদস্য মোতায়েন করবেন নির্বাচনে, সেটিও জানিয়েছেন। কিভাবে দেখছেন? একটু কনসার্ন থেকে যায়, কিন্তু যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় আরেকটা ব্যাপার, যে বাংলাদেশের মানুষ, যেমন আপনি যে ক্লিপটা দেখাচ্ছেন, সেখানেও একজন বলছিলেন যে নির্বাচিত সরকার ছাড়া এই অবস্থার কেউ উন্নতি করতে পারবে না। তার মানে মানুষের মধ্যে নির্বাচনের একটা আকাঙ্ক্ষা আছে। সো এইখানে বেশ কিছু কনসার্ন আছে, যেমন যে রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল কনফ্লিক্টের ব্যাপার। আমরা জানি যে ফরেন রেজিমে যারা আছেন তারা আবার হচ্ছে ঝামেলা তৈরি করবেন, এই ব্যাপারগুলো আছেন। কিন্তু এক অর্থে মানুষের একটা আকাঙ্ক্ষাও আছে। সেইটার সাথে সেনাবাহিনীর যদি আমরা ঠিকঠাক মতো নিয়োগ করতে পারি, কোঅর্ডিনেশন যদি ঠিকঠাক মতো হয়, সেটা করা সম্ভব। কিন্তু আমি যেটা বললাম যে সরকারকে এর গুরুত্বটা বুঝতে হবে। এবং একই সাথে দেখেন, এখনও যে সময়টুকু আমাদের আছে 4-5 মাসে, পুলিশ সংস্কার নিয়ে এত কথাবার্তা হয়েছে, এখন পর্যন্ত কি আমরা কিছু করেছি? আপনি যে বলছিলেন যে আমরা কি করতে পারি, দেয়ার আর সাম গাইডলাইন্স, আমরা কি সেই ব্যবস্থা অনুযায়ী করতে পারি কিনা, সেগুলো তো করা দরকার বলছেন। শেখ হাসিনার সরকার পতনের পরপরই তার বাবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, প্রতিকৃতি ভাঙচুরের মতো ঘটনার মধ্য দিয়ে তার প্রতি নেতিবাচক মনোভাবের তীব্র বহিঃপ্রকাশ দেখা গেছে। পাশাপাশি অগাস্টকে শোকের মাস হিসেবে পালন করতে আওয়ামী লীগের মাসব্যাপী কোনো কর্মসূচি না থাকায় এই মাসের চিত্রেও একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিতর্ক আছে আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শেখ মুজিবের ভাবমূর্তি তার নিজের মেয়ের শাসনামলেই ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে দলের নানা কর্মকাণ্ডের মাধ্যমে। অর্চরতন রিলার প্রতিবেদন। একটা
একটা সময় শেখ মুজিবুর রহমানকে অবমাননা নিয়ে যখন এমন খবর দেখা যেত, সেখানে গত 1 বছরে তাকে নিয়ে হয়েছে নানা ধরনের ব্যঙ্গবিদ্রুপ। তুমি রিয়ালিটি মেনে নাও, 12টা তোমার বেজে গেছে। ধানমন্ডি 32 নম্বরের সড়কটি এখন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন এখন শুধুই ধ্বংসস্তূপ। জাদুঘর হিসেবে যে বাসভবন সাজানো হয়েছিল, তার সামনে এখন আবর্জনার দুর্গন্ধ। আওয়ামী লীগ শাসনামলে শোকের মাস হিসেবে অগাস্টকে যেভাবে পালন করা হতো, তার কিছুই এখন আর নেই। বরঞ্চ অগাস্ট মাস এখন বহন করছে আওয়ামী লীগ সরকারের পতনের চিহ্ন। আমাদের দেশে আওয়ামী লীগ এবং বিএনপি 2 দলের 2 প্রয়াত নেতা, তারা 2টা দলই কিন্তু লাশের রাজনীতি করে। 2 নেতার লাশকেই তারা পণ্য হিসেবে ব্যবহার করেছে প্রচারে। এই যে শেখ হাসিনার স্বৈর শাসন, এটার পেছনে তো শেখ মুজিবের কোনো দায় নাই। কিন্তু যেহেতু শেখ হাসিনা সবসময় তার বাবার নামে রাজনীতিটা করতেন, বাবাকে সেল করতেন, তো মানুষের ক্ষোভটা গিয়ে পড়ে শেখ মুজিবের উপর। শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতন খুন করে। 1975 সালের 15ই আগস্টের পর বহুদিন আলোচনায় ছিলেন না শেখ মুজিবুর রহমান। 1971 সালে যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, সেখানে যুদ্ধ পরবর্তী দেশের সরকার হিসেবে জনপ্রিয়তা হারাতে থাকে আওয়ামী লীগ ও শেখ মুজিব। 71-এ তো মুক্তিযুদ্ধটা হয়েছেই শেখ মুজিবের নাম। আমি গ্রামে ওই সময় দেখেছি মানুষ তার জন্য নফল রোজা রাখতেন। তো এতটা জনপ্রিয় ছিলেন এবং তার প্রতি মানুষের এত আবেগ এবং ভালোবাসা ছিল। কিন্তু চালচিত্রটা পাল্টে যায় 72 সাল থেকে, যখন তিনি ক্ষমতার রাজনীতিটা শুরু। তিনি সবসময় চাটুকার পরিবেষ্টিত অবস্থায় থাকতেন। এমন একটা অবস্থা তৈরি করেছিলেন যে নির্বাচনের মাধ্যমে তাকে সরিয়ে ক্ষমতায় আসার কোনো ব্যবস্থাই তিনি রাখেন নাই সংবিধানে। শেখ হাসিনার ক্ষেত্রেও নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বদলের আর সুযোগ ছিল না। একই সাথে শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার আয়োজন ও কার্যকলাপও তার সম্মান বাড়ানোর কাজে দেয়নি। বরঞ্চ 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় শেখ মুজিবের শাসনামলের সংকটগুলো পুনরায় সামনে এসেছে। যে অগাস্ট মাসটিকে আওয়ামী লীগ শোকাবহ করেছিল, সেই অগাস্টের পরিবেশ এখন ভিন্ন। ধানমন্ডি 32 নম্বরের আশেপাশেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে মতামত জানতে চেয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে অবদান আছে, তিনি আমাদের নেতা। একই সাথে আমি তাকে নিয়ে কনফিউজড, তাকে নিয়ে অনেকগুলো বিতর্কিত বিষয় আছে যেগুলো আমি ইতিহাস এখনো আমি জানার চেষ্টা করতেছি। আমি এখন আসলে কনফিউজড যে আমি ওনাকে কোন জায়গায় রাখবো। একদম দ্বিধাহীন ভাবে ওনাকে আমি নেতা মানবো নাকি কি করব, আমি এই জায়গায় আসলে মানে সিদ্ধান্ত এখন আসতে পারিনি। দেশে জনগণ যা চাইছে সেটাই তো হয়েছে, পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। আমার মা বাবা যখন একটা কোনো কিছু আমার উপর চাপিয়ে দেয়, সেই জিনিসটা যতই আমার জন্য ভালো হোক, সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা সময় পর আর ভালো লাগে না। সেই ইমোশনাল জায়গাটা না এক পর্যায়ে আমাদেরকে বন্দিশালায় তৈরি করে দিয়ে আমাদের ইমোশনাল জায়গাটা ভেঙে দিয়েছে। তবে এখন সহজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। অনেকের সাথে কথা বলে এমন সংকোচের জায়গা বোঝা গেছে যে তাকে নিয়ে কথা বললে রাজনৈতিক ট্যাগিংয়ের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে সমালোচনার জায়গা থাকলেও যে পর্যায়ে নেতিবাচক প্রচারণা বা হেয় করা হয়েছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। শেখ মুজিব তিনি এই দেশের মানে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। তিনি তো এই রাষ্ট্র গঠন করেছেন, তার চিন্তা থেকে এটা এসছে, এটা তো অস্বীকার। তিনি তো প্রধান নেতা ছিলেন। আমাদের দেশের রাজনীতি হচ্ছে এরকম আর কি, যে প্রতিপক্ষকে যত বেশি উস্কানি দিয়ে বিষোদ্গার করে তাকে যতটা নাস্তানাবোধ করে, এটার যে রাজনীতিকরণ আওয়ামী লীগ করেছে এবং এটার বিরোধিতা করতে গিয়ে যে রাজনীতিটা হচ্ছে আমাদের দেশে, এই দুটোই কিন্তু নোংরা। মহিউদ্দিন আহমেদের মতে 75 পরবর্তী শাসনামলই শেখ মুজিবুর রহমানকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। আবার 1.5 দশকে আওয়ামী লীগ শাসনামলের সুশাসনের ঘাটতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে। আওয়ামী লীগ শাসনামলে সমালোচনার জায়গা সংকুচিত হওয়ার মতো করে শেখ মুজিবের সম্পর্কে ইতিবাচক ধারণার প্রকাশও এখন সংকুচিত হয়ে গেছে। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। অধ্যাপক শাহান, এতদিন রাষ্ট্রীয় এবং অন্যান্য পরিসরে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে শেখ মুজিবকে যেভাবে উপস্থাপন করা হতো, তার থেকে ভিন্নভাবে, কখনো কখনো বিপরীতভাবে উপস্থাপনের একটা প্রবণতা দেখে থাকবেন নিশ্চয়ই। এই যে দুই সময়কার দুই ন্যারেটিভের নেপথ্যে আসলে কোন বিষয়গুলো কাজ করেছে, আপনার বিশ্লেষণ? ধন্যবাদ।
দেখুন, বাংলাদেশের ইতিহাস আপনি যেভাবেই লিখুন না কেন, সেই ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। আপনি তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, আপনি তার বিভিন্ন যে ডিসিশন বা সিদ্ধান্ত যিনি যেটা নিয়েছেন সেটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপত্তি তুলতে পারেন, কিন্তু তাকে কমপ্লিটলি ইগনোর করে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না। সেটা মুক্তিযুদ্ধকালীন তার যে ভূমিকা, দেখুন মুক্তিযুদ্ধের সময় যে কথাটা মহিউদ্দিন আহমেদ বললেন এটা তো অ্যাবসলিউটলি রাইট। আপনি যেভাবেই তার ভূমিকাকে বিশ্লেষণ করুন না কেন, মাঠে যারা যুদ্ধ করেছেন তার নামটাই ব্যবহার করেছেন। স্বাধীন বাংলাদেশের সরকার যখন গঠিত হয়েছে তার নেতৃত্ব মেনেই গঠিত হয়েছে। এই ইতিহাসকে তো আপনি মুছে ফেলতে পারবেন না। ৭২ থেকে ৭৫ তার যে ভূমিকা, সেই ভূমিকাটা অ্যাবসলিউটলি একটা ক্রিটিসাইজ করার মতো ভূমিকা। সেই ক্রিটিসিজম হবে, আমরা কনটেক্সট বিচারে হচ্ছে গিয়ে আমরা সেটা দেখব। সো এই যে এখানে একটা বিপরীতমুখী ট্রেন্ড, আপনারা একজন দর্শক যে কথাটা বলছিলেন যে একটু কনফিউশনের জায়গা, সেটার কারণটা হচ্ছে আমরা কখনোই ওনার ভূমিকাটাকে খুব অবজেক্টিভলি অ্যানালাইসিস করিনি। আমরা একটা পর্যায়ে এসে যখন হচ্ছে গিয়ে ৭২ থেকে ৭৫ তার ভূমিকার জন্য ৭১ তার যে ভূমিকা সেটাকে অস্বীকার করার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি। আবার তাকে একদম প্রফেটিক একটা রোলে নিয়ে যেয়ে তাকে ওই জায়গাটা নিয়ে যাওয়া যেখানে সকল কৃতিত্ব সকল কিছুই তার, বা ৭২ থেকে ৭৫ কিছুই হয়নি, এইরকম একটা ন্যারেটিভও তৈরি করার চেষ্টা করেছে। দুটোর কোনোটাই কোনো অবজেক্টিভলি হিস্টোরিক্যালি তার অ্যানালাইসিস হয়নি। এবং আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে, দেখুন উনাকে আমরা শেখ হাসিনার যে শাসন আমলটা দেখি, আপনি দেখুন আপনি যে নিউজ ক্লিপগুলো শেয়ার করলেন, যে তার নাম ঠিকঠাক মতো না বলা বা হচ্ছে গিয়ে তার নামে কোনো একটা কিছু বলা, তার জন্য মানুষের জেল হচ্ছে, তার জন্য মানুষের আইনগত শাস্তি হচ্ছে। উনি তো ওই যে প্রফিটিক রোল থেকে তাকে তো একদম অটোক্রেসির একটা প্রতীককে তৈরি করেছিলেন শেখ হাসিনা, যার ফলশ্রুতিতে মানুষ যখন অটোক্রেটের পতন ঘটিয়েছে তার একটা সিম্বল হিসেবে এটাকে নিয়েছে, এবং যার ফলশ্রুতিতে একটা অপরচুনিটি যে গ্রুপটা চাচ্ছিল ওনাকে মুছে ফেলতে, সেই অবজেক্টিভ অ্যানালিসিসের জায়গা থেকে ৭১ নিয়েও প্রশ্ন করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমি বলছিলাম। সো আমাদের বাঁচার উপায়টা হচ্ছে ওই অবজেক্টিভ অ্যানালাইসিসের জায়গাটা, যেখানে আমরা হচ্ছে গিয়ে তার দোষটা জানবো, তার নেতৃত্ব গুণটা জানবো, আমরা একদম সঠিক চোখে তার ভূমিকাটাকে আমরা অ্যানালাইসিস করব। এই জায়গাটায় যারা শেখ হাসিনার বিরোধিতা করেছেন এবং তার পতনের পরে, এমনকি গণঅভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় তাদের অনেকেরই লক্ষ্যবস্তু শেখ মুজিবুর রহমান হয়েছেন, সেটা শেখ হাসিনার শাসন আমলের সূত্র ধরে বা কখনো কখনো শেখ মুজিবুর রহমান তার নিজের শাসন আমলের সূত্র ধরেও। এই যে ব্যাপক সমালোচনাটা দেখা যায়, এর রাজনৈতিক মাত্রাটা কি? আওয়ামী লীগের তরফে হয়তো একে একেবারেই স্বাধীনতা বিরোধী চক্রের বক্তব্য হিসেবে দেখে দেওয়ার একটা চেষ্টা থাকে। এই ভাষ্যগুলো রাজনৈতিক, এইটাকে আমি পুরো মানে অফকোর্স আওয়ামী লীগের দিক থেকে সেটা থাকে, এবং এটাও অস্বীকার করার উপায় নেই যে আমরা জানি যে একটা গোষ্ঠী সেটা চেষ্টা করে। কিন্তু আপনি এই যে আগস্ট ৫ উত্তর, আপনি হচ্ছে গিয়ে যারা ছাত্র নেতৃত্বে ছিলেন তাদের অনেক বক্তব্য যদি দেখেন, তারা কিন্তু একটা জিনিস মাঝে মধ্যেই অ্যাকনলেজ করেছেন যে 71-এ উনার যে রোল সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। মাহফুজ আলম বিভিন্ন সময়ে তার পোস্টে লিখেছেন যে বলেছেন যে তার যে উনি যদি ডেমাগগ হন, উনি যদি মানুষকে উজ্জীবিত করেন, সেই উজ্জীবিত করার একটা ভূমিকা আছে, এবং উনি বেসিক্যালি এই পয়েন্টটা এনেছিলেন যে তাকে আমাদের যথাযথভাবে রিড করে তার যে যোগ্যতার জায়গাটা সেটা আমাদের দিতে হবে। দ্যাট ইজ দি অনেস্ট অ্যাপ্রোচ। কিন্তু যেটা হচ্ছে যে কথাটা আপনি বললেন যে এই যে সুযোগটা, এই অনেস্ট অ্যাপ্রোচটা তো কেউ নিচ্ছে না, কেউ এটাকে চেষ্টাও করছে না, এবং একই সাথে তাকে ওই সিম্বল বানিয়ে তাকে একইভাবে হচ্ছে গিয়ে মানে পুরোপুরি একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেটা প্রকৃত অর্থে ওনার প্রতি কোনো ধরনের সম্মান এনে দেওয়ার জায়গা তৈরি করে না। আচ্ছা, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিংয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুভ লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।